এখন কুড়িগ্রাম জেলার সভাপতি আমাদের লড়াকু সৈনিক জনাব আসাদুজ্জামান আসাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তৃতীয় দিনের কর্মসূচি শিক্ষক কর্মচারী মহোদয়কে আপনারা অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের মাঠটাকে সতেজ রেখেছেন। এই জন্য আমরা এই সতেজ মাঠের মধ্যে থেকে যতটুকু আন্দোলনের প্রক্রিয়া চালাচ্ছি ইনশাআল্লাহ আমরা সফল হব, কেউ নিরাশ হবেন না। আজকে থেকেই আমার কাছে যতটুকু খবর এসেছে মন্ত্রণালয়ে নড়ে চড়ে বসতে শুরু করেছে। ইনশাআল্লাহ আমাদের সফলতা খুব তাড়াতাড়ি আসবে। আপনাদের একটা বিষয় জানাতে চাই, আমাদের কাছে মেসেজ এসেছে, তারা আমাদেরকে ডেকেছে, কিন্তু আবার ডেকে তিনি যদি ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে আমাদেরকে ঘুমিয়ে দেয়, কিন্তু আমরা যার কারণে তাদের ওই গল্প শুনতে আমরা যাইনি। আমার কথা ছিল আমরা যাহা কিছু করব এই মাঠ থেকে করব, সকলকে নিয়েই করব, সকল স্কুলকেই নিয়ে করব, কাউকে বাদ দিয়ে নয়। অতএব যারা যে সমস্ত শিক্ষক কর্মচারী এখনো বাড়িতে আছেন এবং বিভিন্ন প্রান্তরে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব আপনারা মাঠে আসেন। এই মাঠটাকে আমার সতেজ করতে হবে, মাঠের ফয়সালা আমরা মাঠেই নেব, এই প্রতিজ্ঞা করে আসেন। কারণ আমরা 17 বছর কষ্ট করেছি, আরো কি 17 বছর কষ্ট করতে চাই? যদি 17 বছর কষ্ট করতে না চান, 17 দিনে যদি আপনাদের জীবনের বাজি রেখে যদি এই ফয়সালা নিয়ে যেতে পারেন তাহলে আপনারা সার্থক। আর যদি করতে না পারেন তাহলে আরো যে কত 15 বছর 17 বছর জীবন পাড়ি দিতে হবে তার কোনো শেষ নাই। আমি আপনাদের জানাতে চাই, আপনারা যে কষ্ট করেছেন, যে পরিমাণের অর্থ খরচ করেছেন একটা প্রতিষ্ঠানে, একটি প্রতিষ্ঠান করতে গেলে সরকারের যে 28টি কলাম আছে, এই কলামে বলা আছে আপনার ন্যূনতম 20% জমি দিতে হয়। 20% জমির দাম আজকে আমার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এই 20% জমিতে আবার ঘর করতে, আসবাবপত্র করতে আরো আমাদের 50 লক্ষ টাকা চলে গেছে। এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন যন্ত্রপাতি তাদেরকে সংরক্ষণ এবং কিনতে আমাদের আরো 50 লাখ টাকার প্রয়োজন হয়েছে। সর্বোপরি আমরা আপনাদের প্রজ্ঞাপন, আপনাদের আইনের কারণে আমরা যে ভাবে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি, আমাদের তো আপনারাই নিঃস্ব তৈরি করেছেন। এই নিঃস্ব আমরা হতে চাই নাই। কারণ সরকারের যদি 2009-এর শিক্ষা নীতিমালা না থাকতো তাহলে আমরা এই প্রতিষ্ঠানে পা দিতাম না। সরকার যদি সর্বশেষ যে নীতিমালাটি করেছে 2019-এর শিক্ষা নীতিমালা, যে 28 কলমের তাদের চাওয়া পাওয়া ছিল, সেটাও আমরা পরিপূর্ণ করেছি। তাহলে আমাদের এই পরিপূর্ণতার জন্য কে দায়ী? অবশ্যই সরকার দায়ী। যে সরকার এই আইন করেছে তার আইনের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি। আমরা এমনিতে এই প্রতিষ্ঠান করি নাই। কারণ এই দায়িত্বগুলো ছিল সরকারের। এই প্রতিবন্ধী শিশুদের লালন পালন, তাদের শিক্ষার দায়িত্ব ছিল সরকারের। যে দায়িত্বটি আমাদের মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মাঠের মানুষ, ঘরের মানুষ বেরিয়ে আসে, এই সমস্ত সুবিধা বঞ্চিত শিশু যারা রাস্তায় পড়েছিল, যারা ঘরের কোনায় লুকিয়েছিল, যাদের বাবা মা পরিচয় দিতে চায় নাই, এই সমস্ত শিশুদেরকে আমরা কুড়িয়ে নিয়ে এসে দেশের একটা সম্পদে পরিণত করতেছি। এটি সরকারের উচিত ছিল আমাদের রাস্তায় আসার আগে এদেরকে স্বীকৃতি এমপিও দিয়ে ঘরে ফিরিয়ে দেওয়ার। কিন্তু সেটা না করে তারা কি করতেছে, একের পর এক প্রজ্ঞাপন দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে কালক্ষেপণ করে এই স্কুলগুলোকে, এই শিক্ষক কর্মচারীকে, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদেরকে পিছিয়ে ফেলার জন্য আজকে অনেক পরিকল্পনায় তারা লিপ্ত হয়েছে। আমরা সকল পরিকল্পনা সরকারের ভেঙে আমরা আমাদের অধিকার আদায় করে ঘরে ফিরবো। যতক্ষণ পর্যন্ত এই অধিকার আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। প্রয়োজনে এরপরেও যদি এত শান্তিতে থাকার পরেও
যদি তিনি আমাদের অশান্তি সৃষ্টি করেন কিংবা আমাদের পরিচয় বা আমাদের স্বীকৃতি এমপিও না দেন, তাহলে আমরা আগামী দিন এই সুন্দর সুচারুভাবে আর থাকবো না। আমরা বাধ্য হব রাস্তায় নামার জন্য। আমরা রাস্তায় নামতে চাই না। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা, আপনাকে জানাতে চাই, আপনি অনেকবার আমাদের সাথে বসেছেন, আমি নিজেই আপনার সাথে বসেছি। আপনার সাথে যখন 1 ঘন্টা টকিং হয়েছিল, 1 ঘন্টায় আপনি বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছেন, আমিও অনেক দেশের উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়েছি। আপনি সেই দিন বলেছিলেন, এই আসাদুজ্জামান সাহেব, আপনি আর আমাদের হৃৎপিণ্ডে হাত দিয়েন না। আমি আশা করি যত দ্রুত সম্ভব আপনার স্কুলগুলো আমরা এমপিও স্বীকৃতি দেব। আপনি সেই কথা আমাদের রাখেন নাই, সেই কথা আমাদেরকে আপনি গুরুত্ব দেন নাই। শুধু এটি আপনার ভিতরে ছিল একটি ছলনাময়ী কথা, যার কারণে আপনার সান্ত্বনার বাণী ছুড়ে আমরা আমাদের আন্দোলন থেকে ঘরে ফিরে গেছি। আমরা চেয়েছিলাম আপনি আমাদের ডেকে দ্রুত এমপিও স্বীকৃতি দিয়ে এই শিক্ষক কর্মচারী প্রতিবন্ধী শিক্ষকদের সুশিক্ষার পথ প্রশস্ত করবেন, কিন্তু আমরা দেখলাম এতদিন ধৈর্য ধরে দেখলাম প্রায় 3-4 মাস পরেও আপনার কোনো ফলাফল আমরা পাইনি। যার কারণে আমরা বাধ্য হয়ে আবারও প্রেস ক্লাব চত্বরে আসতে বাধ্য হয়েছি। আমরা বাধ্য হতে চাই নাই, আপনি এটি বাধ্য করেছেন। আমরা শুনেছিলাম, আমি নিজেও যতটুকু জানি, আপনি একজন এনজিও কর্মী, আপনি একজন জনদরদী, কিন্তু এই জনদরদী আমরা আপনার প্রমাণ করতে পেরেছি। আপনি এই দপ্তরে এসে, যে দপ্তরটি হলো সুবিধা বঞ্চিত মানুষের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেই দপ্তরের যোগ্যতা আপনি অর্জন করতে পারেন নাই। পরিচয় দিয়েছেন, এই অযোগ্যতার পরিচয় আমরা বুঝতে পেরেছি আপনি উপদেষ্টা হওয়ার যোগ্য ছিলেন না। এটি ছিল আমাদের ভুল। সেই ভুলটি হলো 24-এর যে স্বৈরাচার বিতাড়িত করে স্বাধীন বাংলাদেশের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি, সেই স্বপ্নকে আপনি বানচাল করার জন্য এই উপদেষ্টা হয়েছেন। আমরা এটাও জানি আপনার বাবা ছিল আওয়ামী লীগের একজন মন্ত্রী পরিষদের সদস্য। আমরা এটাও জানি আপনি আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য। যার কারণে বাংলাদেশকে অস্থিতিশীলতা করার জন্য আপনি বিভিন্ন পরিকল্পনায় ভুল সিদ্ধান্ত দিয়েছেন। এই ভুল সিদ্ধান্ত আমরা আপনার প্রমাণ পেয়েছি, আর আপনার কথায় আমরা আপনার টেবিলে বসতে আগ্রহী না। আমাদের আগ্রহী তখনই আপনি যখন আমাদের প্রজ্ঞাপন নিয়ে এই আমাদের আন্দোলনের মাঝে এসে সান্ত্বনা দিবেন, আমাদের যখন আপনি স্বীকৃতি এমপিও প্রজ্ঞাপন জারি করবেন, আমরা চাই আপনাকে ফুলের মালা দিয়ে আমরা এখান থেকে চলে যাব। তা না হলে আপনি ফুলের মালার অপরিধে আপনি জেনে রাখেন, স্বৈরাচার হাসিনা সরকার 5 মিনিট অপেক্ষা পায় নাই সে পালিয়ে যাওয়ার জন্য। আপনি এই দিকে ধাবিত হবেন না, কারণ আমাদের এই দাবি আমার একার দাবি না, আমাদের এই দাবি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী না, এই দাবি কোন মানুষের দাবি। আপনি কেন এটাকে কালক্ষেপণ করতেছেন? কারণ আমরা দেখেছেন, আপনি মিডিয়াতে দেখেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, বাংলাদেশের সকল নাগরিক, সচেতন ব্যক্তি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, তারপরে রাজনীতিবিদ, সুশীল সমাজ, সকল স্তরের মানুষের এটির পক্ষে ছিল। সকলের একটা গণ অধিকারের দাবি ছিল, যে দাবিটি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও স্বীকৃতির পক্ষে। তাহলে আপনি এটার বিপক্ষে কেন যাচ্ছেন? আমরা বুঝতে পারতেছি, এই একটা শান্তিপূর্ণ 24-এর আন্দোলন করার পরে যে সুন্দর একটি দেশ স্বপ্ন দেখতে শিখেছি, সেই স্বপ্নটাকে ভেঙে দেওয়ার জন্য আপনি পায়তারা করতেছেন। আপনার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না। আপনার স্বপ্ন আওয়ামী লীগ পন্থীর মতো, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে আমরা দিব না। আমরা আপনাদেরকে অতি শীঘ্রই জানাতে চাই, আপনি যদি আজকালের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি না করেন, তাহলে আপনি জেনে রাখেন আপনার ওই চেয়ারে থাকার কোনো যোগ্যতা অর্জন করতে আপনি পারবেন না। কারণ আপনার চেয়ারে তখনই থাকার যোগ্যতা যখন আপনার দপ্তরের মানুষ রাস্তায় পড়ে আছে, আপনার দপ্তরের মানুষ রাস্তায় আজকে কুকুরের সাথে ঘুমাচ্ছে। লজ্জা হওয়ার কথা ছিল। আপনার যদি লজ্জা থাকতো, ন্যূনতম জ্ঞান থাকতো, আপনি জ্ঞানহীন কাণ্ড না করতেন, যদি এই শিক্ষক কর্মচারীর পাশে এসে দাঁড়াতেন, তাহলে আপনারা জানতাম আপনি একজন বিশেষ জনক, আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম। কিন্তু আপনি সেই যোগ্যতা হারিয়ে ফেলছেন। যখন যোগ্যতা হারিয়ে ফেলছেন, যখন আপনার অধিকার যখন আপনি বাস্তবায়ন করতে পারতেছেন না, মন্ত্রণালয়ের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণেই যখন আপনার বিপদ, যখন প্রতিটি দপ্তরে, প্রতিটি কার্যক্রমে আপনার সরকার বিরোধী এবং দেশ বিরোধী এবং জাতীয় স্বার্থ বিরোধী, তখন আমরা বুঝতে পারতেছি আপনি আওয়ামী লীগ পন্থীর মতন পরিচালনা করার জন্য পায়তারা করতেছেন। এইভাবে আমরা আপনাকে ওই চেয়ারে রাখতে চাই না। ওই চেয়ারে থাকার আপনি যোগ্যতা হারিয়েছেন। অতএব যদি আপনি 2 দিনের মধ্যে এমপিও স্বীকৃতি
প্রজ্ঞাপন না জারি করেন তাহলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করে এই চেয়ার ছেড়ে দিয়ে যোগ্য ব্যক্তিকে দিয়ে এই মন্ত্রণালয় পরিচালনা করার আমরা জোর দাবি জানাচ্ছি। এই প্রতিষ্ঠান প্রতিবন্ধী মানুষের জন্য কোন পরিকল্পনায় আপনি এখন পর্যন্ত চোখে পড়ার মতো আমরা দেখতে পারি না। আপনি কি জন্য জানি না এত কালক্ষেপণ করতেছেন। আমরা আবারও যদি পূর্বের ইতিহাস জানি রাখি, সেই ইতিহাসে আমরা দেখেছি আপনি আপনার বাবা যখন বঙ্গবন্ধুর পাশের লোক ছিল, আওয়ামী লীগের যখন মন্ত্রী ছিল, তখন আপনি নিশ্চয়ই শেখ হাসিনার টানে আপনার টান চলছে এই দেশের জন্য, যেটা দেশের জন্য ক্ষতিকর, দেশের জন্য দুর্ভাগ্য। আমরা আশা করি আপনি সেই সমস্ত শেখ হাসিনার যে দুর্নীতি বা শেখ হাসিনার যে স্বৈরাচারী আচরণ করে দেশ পরিচালনা করে এই দপ্তরকে লুটে পেটে যেমন সচিবরা এবং নুরুজ্জামান আহমেদ আজকে জেলের ঘানি টানতেছে, আগামী দিন আপনাকে জবাবদিহি করে এই যেন জেলে যেতে না হয়। আমরা আশা করি এর আগে এই দপ্তরের সমস্ত কার্যক্রম এবং সমস্ত সুযোগ সুবিধা সকল ন্যায্য দাবিগুলোকে পূরণ করে আপনি আপনার দপ্তরের কার্যক্রম পরিচালনা করবেন। আমরা আশা করি আপনারে আবারও জোরহাত করে আমরা অনুরোধ করছি, আপনি 2 দিনের মধ্যে যদি আমাদের এমপিও স্বীকৃতির প্রজ্ঞাপন জারি না করেন, আমরা রাস্তায় ব্লক ব্রিগেড দিতে বাধ্য হব। এই বাধ্য আপনি করাবেন না। আপনি জেনে রাখুন, আমরা প্রতিবন্ধী শিক্ষকরা কখনো দুর্বল না, কারণ বাংলাদেশের মোট জনসংখ্যার 15% ব্যক্তি হলো প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ব্যক্তিদের 15% মানুষের প্রতি আরো 15% তাদের বাবা আছে, 15% জনগোষ্ঠীর পাশে তাদের মা আছে, 15% জনগোষ্ঠীর পাশে তাদের আত্মীয় স্বজন আছে। যদি আমরা হিসাব করতে যাই, 5 থেকে 7 কোটি জনগোষ্ঠী আমরাই এই দেশের মালিক। কারণ আপনি একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা, সেই কর্মকর্তা হয়ে বাংলাদেশের 30,000 কোটি টাকা প্রতিবন্ধী ব্যক্তিরাই ভ্যাট ট্যাক্স দেয়। এই ভ্যাট ট্যাক্সের উপর আপনি বিলাসবহুল বাড়িতে থাকেন, এই ভ্যাট ট্যাক্সের উপর আপনার এসি গাড়ি চলে, এই ভ্যাট ট্যাক্সের উপর আপনি এসি রুমে বসেন, যে চেয়ারতে বসছেন, যে বেতনটা এখন দিচ্ছেন, এটি হলো এই সুবিধা বঞ্চিত মানুষের ট্যাক্সের টাকা। তাদের ট্যাক্সের টাকা দিতে যত ভালো লাগে, তাদের অধিকার দিতে এত গরিমসি কেন? আমরা আশা করি আপনার শুভবুদ্ধি উদয় হবে, আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের অধিকার ফিরিয়ে দিন, আমাদের সাথে বৈষম্য না করে তাদের সম সুযোগ, সম অংশগ্রহণ, সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার পূর্ণতা ফিরিয়ে দিবেন বলে বিশ্বাস করি, আশা করি। তা না হলে আমরা এগিয়ে যদি যাই, অবশ্যই আমরা রাস্তা নামতে বাধ্য হব। আমি আবারও রিকোয়েস্ট করি মাননীয় প্রধান উপদেষ্টা, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাই বোনদেরকে জানাতে চাই, আপনার সুদক্ষ লেখনের মাধ্যমে আপনারা হলেন জাতির বিবেক, এই বিবেক যেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যায়। আজকে প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষকরা মাঠে কুকুর বিড়ালের সাথে এই প্রেস ক্লাব চত্বরে তারা ঘুমাচ্ছে, এই যে যেন প্রধান উপদেষ্টার কাছে পৌঁছায়। আমরা আপনাদের রিকোয়েস্ট করতে চাই, এটা বিশ্বের কাছে পৌঁছে দেন। তারা যখন জাতিসংঘে বসে বিভিন্ন টকশো করে, বিভিন্ন জায়গায় তাদের মিটিং মিছিল করে, তারা যেন ধিক্কার জানায় জাতিসংঘে যে বাংলাদেশে একটি গোষ্ঠী আছে, তাদের 15% জনগোষ্ঠী হলো প্রতিবন্ধী শিকার, তারা আজকে বাংলাদেশে বৈষম্যের মুখে এবং বৈষম্য শিকার হয়ে আছে। তারা যেন অবশ্যই ওই জায়গা থেকে তাদের জন্য ধিক্কার জানায়, তাদের জন্য লজ্জা জানায়। আমরা আশা করি এই লজ্জা থেকে, এই ধিক্কার থেকে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আপনি বেরিয়ে আসবেন, তাদেরকে শিক্ষিত করে সমাজের মূল প্রতিশ্রুতিবদ্ধ রাখবেন। কারণ প্রতিবন্ধীরাও এই দেশের এই সন্তান, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের কেউ না কেউ আমরা একে অপরের আত্মীয়তা, কিন্তু তারা এই দেশের রোহিঙ্গা না। কারণ বাংলাদেশে আমরা দেখেছি রোহিঙ্গারাও জামাই আদরে বর্তমান বসবাস করতেছে, যেটা প্রতিবন্ধী ব্যক্তিরা সেটা পারে না। এটির জন্য আসলে দুঃখজনক, কারণ আমাদের মনে হচ্ছে আজকে আমরা যারা আন্দোলন করতেছি, আমরা মনে হয় ভিনদেশীদের মতো একটা জনগোষ্ঠী এখানে অবস্থান করতেছি। কারণ আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের এত উন্নয়ন হয়, বিলাসবহুল গাড়ি হয়, বাড়ি হয়, বাইরের দেশে যাওয়ার বিভিন্ন আকাশ ভ্রমণ হয়, আর আমাদের শিক্ষকদের এমপিও করার আপনার অর্থ থাকে না। আপনাকে জানাতে চাই, কারণ বিশ্বের কাছে অর্থের কোনো অভাব নাই, আপনার পরিকল্পনার অভাব, আপনার সুদক্ষতার অভাব, আপনার পরিকল্পনা সুচারুভাবে না হওয়ার কারণে আমরা আজকে বঞ্চিত শিকার হয়েছি। আশা করি আপনি এই জায়গাগুলো আপনি অবশ্যই অভিজ্ঞ
অভিজ্ঞতাগুলোকে কাজে লাগে এই মন্ত্রণালয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং সকল ক্ষেত্রে মানুষের অধিকারগুলো বাস্তবায়ন করবে। আমি এই আশা করি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাই আপনার নাম পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। আমার বিদ্যালয়ের নাম হলো আসাদুজ্জামান প্রতিবন্ধী বিশেষ শিক্ষা বিদ্যালয়। ধন্যবাদ।